5টা স্ল্যাব ছিল আগে, সেটা নামিয়ে 2টো স্ল্যাব করা হলো। এই জিএসটি রিফর্মটাকে অ্যানালিটিক্যালি দেখব, নাম্বারস দিয়ে দেখব, আর নাম্বারস দিয়ে দেখলে, ফ্যাক্ট দিয়ে দেখলে বোধহয় আমরা ঠিকঠাক কনক্লুশনে পৌঁছতে পারবো আসলে এইটা পুরো রিফর্ম না এটা একটা গিমিক। সার্ভিস ট্যাক্স আসার পরে ওই প্রোগ্রামটাতে মানে বুঝতে পারছেন পুরো হাউসফুল সেরকম একটা প্রোগ্রাম নেতাজি ইন্দোরে, কি না আমরা বসে বাজেট শুনছি, মানে ভাবাই যায় না। 18 টাকা যেটা আমি কালেক্ট করলাম ওটাও আমার সরকারকে দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, ট্যাক্সের উপর ট্যাক্স লেগে যেত। জিএসটি 2.0 রিফর্মস নিয়ে আমি কথা বলবো আজকে। এই যে রিফর্মটা হলো তাতে মোটামুটি যা বোঝা গেল, তাতে 5টা স্ল্যাব ছিল আগে, সেটা নামিয়ে 2টো স্ল্যাব করা হলো। এই অ্যানাউন্সমেন্টটার পরে প্রথম রিয়াকশন যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে এবং খবরের চ্যানেলে এবং বিভিন্ন জায়গায়, যে সব কিছুর দাম খুব পড়ে গেল, সবাই খুব একটা ইউফোরিক হয়ে গেল। এই ইউফোরিয়াটা ঘন্টা 5-6-এর মধ্যে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তখন ইনফরমেশনটা এলো যে না না, ওটা সকালবেলা বা যেটা বলেছিলাম দাম অনেক পড়ে গেছে ওটা ঠিক নয়, আসলে দাম অনেক বেড়ে যাবে। এই কমা আর বাড়া কোনটা ঠিক কোনটা ভুল, এটা যখন আমরা অ্যানালিসিস করব তখন আমরা কি দিয়ে করব, আমরা কি ইমোশন দিয়ে করব না নাম্বারস দিয়ে করব? মানিসূত্রাতে আমরা আজকে এই জিএসটি রিফর্মটাকে অ্যানালিটিক্যালি দেখব, নাম্বারস দিয়ে দেখব, আর নাম্বারস দিয়ে দেখলে, ফ্যাক্ট দিয়ে দেখলে বোধহয় আমরা ঠিকঠাক কনক্লুশনে পৌঁছতে পারবো আসলে এইটা পুরো রিফর্ম না এটা একটা গিমিক। জিএসটি নিয়ে বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ড না বললে বোধহয় ঠিক জিনিসটা জাস্টিফাই করা যায় না। লেটস গো ব্যাক টু যখন জিএসটি ছিল না সেই সময় প্রথম আমরা দেখতে পাই 1994-এ অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। ইন্টারেস্টিংলি 1994-এ সার্ভিস ট্যাক্স যখন অ্যানাউন্স করা হয় সেই সময় একটা সেমিনার হতো, মানে বাজেট ডিক্লারেশনের পরে বা একটা সেমিনার হতো কলকাতাতে নেতাজি ইন্দোরে। সেটা অর্গানাইজ করতো সেই সময়ের স্টেটসম্যান, মানে ইংলিশ স্টেটসম্যান পত্রিকা। এবং তাতে তখন তো ইউটিউব ছিল না, কিন্তু সেই সময়ের যদি কোনো স্টার ইউটিউবার থাকতেন তিনি ছিলেন নানি পালকিওয়ালা। তো নানি পালকিওয়ালা একজন জুরার, তিনি আসতেন এবং তিনি আমাদের কাছে বিশদে ব্যাপারটা বোঝাতেন যে অ্যাকচুয়ালি এই যে বাজেট ডিসিশন, এই ডিসিশনসগুলো কি হয়েছে। এবং আমাদের কাছে তখন ওটাই একটা ওপেনিং, আমরা যেতাম, আমরা তখন স্টুডেন্টস, আমি কস্টিং সিএস দুটো করছি সেই সময় আমরা যেতাম। এবং সার্ভিস ট্যাক্স আসার পরে ওই প্রোগ্রামটাতে মানে বুঝতে পারছেন পুরো হাউসফুল সেরকম একটা প্রোগ্রাম নেতাজি ইন্দোরে, কি না আমরা বসে বাজেট শুনছি, মানে ভাবাই যায় না। অবভিয়াসলি মানে আই ওয়াজ দেয়ার, আমি নিজে সেখানে উপস্থিত, আমি শুনছি, মানে হিস্ট্রি ওয়াজ ইন দ্য মেকিং। তো উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে এই যে সার্ভিস ট্যাক্স ইন্ট্রোডাকশন হলো 1994-এ, ইনফ্যাক্ট তখন টেলিফোন মানে আমরা যে ল্যান্ডলাইন, তখন তো মোবাইলও আসেনি, ল্যান্ডলাইনের ওপর 5% টেলিফোন সার্ভিস ট্যাক্স ইন্ট্রোডিউস করলেন, তখন চিদাম্বরম ছিলেন ফাইন্যান্স মিনিস্টার। তো উনি বলেছিলেন এই যে এটা দেখছেন আপনারা, দিস থিং ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট অ্যানিমাল ইন দ্য রেভিনিউ সেগমেন্ট। মানে এই ট্যাক্স আজকে খুব সামান্য ছোট্ট করে শুরু হলো, কিন্তু এটাই একটা মহিরু হয়ে যাবে, এটা বিশাল আকৃতি নেবে। 1994 থেকে 2024-25 মানে 30 বছর বাদে আজকে কিন্তু সেটা একটা হিউজ আকারে যে চলে গেছে। মানে আজকের দিনে 2 লক্ষ কোটি টাকা মাসে গভর্নমেন্ট আর্ন করে জিএসটি থেকে, মানে বছরে 24 লক্ষ কোটি টাকা, অলমোস্ট 50%, ইনফ্যাক্ট মোর দেন 50% অফ দ্য টোটাল ইন্ডিয়ান রেভিনিউ। মিস্টার পালকিওয়ালা এটা বলেছিলেন যে ইনকাম ট্যাক্স হচ্ছে ডেড ট্যাক্স, অর্থাৎ মৃত, মানে ট্যাক্সটা নেওয়া হচ্ছে আপনার ইনকাম হয়ে যাওয়ার পরে, তার কোনো অডিট ট্রেল করে তাকে খুঁজে বার করতে হবে, পাস্টে হয়ে গেছে। কিন্তু জিএসটি মানে তখন অবভিয়াসলি জিএসটি ছিল না, সার্ভিস ট্যাক্স বা সেলস ট্যাক্স, এগুলো হচ্ছে যখন আপনি ট্রানজ্যাকশনটা করছেন, মানে লাইভ, মানে ইটস আ লিভিং ট্যাক্স। সো দের ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন ডেড ট্যাক্স, ইনকাম ট্যাক্স ভার্সেস লিভিং ট্যাক্স, যেটা আজকের দিনে জিএসটি। তো আজকে নানি পালকিওয়ালাও নেই, বাড়িতে ফিক্সড ফোন আমি জানি না অর্ধেক নেই,
স্টেটসম্যানও নেই, মানে থাকলেও মিটিমিটি করে আছে হয়তো। প্রত্যেক বছরের ওই নেতাজি ইন্দোরের প্রোগ্রামটাও হয় না, আমরা সেটাকে মিস করি। কিন্তু জিএসটি আছে, যেটার বাবা ছিল সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স কী ছিল? সার্ভিস ট্যাক্স 1994 থেকে শুরু হয়, 2017 এসে সার্ভিস ট্যাক্সের বদলে রিফর্ম করে জিএসটি আনা হয়। আচ্ছা, এইগুলো কি শুধু নাম চেঞ্জ হয়ে গেল? মানে আসলে হলোটা কি, কি ডিফারেন্সটা হয়েছিল সেটা একটু বলি। 2017 সার্ভিস ট্যাক্স থেকে যখন জিএসটি হয়, এই রিফর্মটাকে বলা হচ্ছে জিএসটি রিফর্ম 1, আর আজকের রিফর্মটাকে বলা হচ্ছে জিএসটি রিফর্ম 2। 1994 আগে তো সার্ভিস ট্যাক্স ছিল না, তখন আমাদের ছিল সেলস ট্যাক্স বলে একটা জিনিস। আসলে সার্ভিস ব্যাপারটাই এতটা ইম্পর্টেন্স পায়নি, গুডস অবভিয়াসলি মানে জিনিসপত্র কিনলে তার উপরে একটা ট্যাক্স দিতে হতো। সার্ভিস ট্যাক্স সার্ভিসের উপর সেই ইম্প্যাক্টটা নিয়ে আসে। এবার জিএসটি যখন আসে, এই দুটোকে ক্লাব করে দেওয়া হয়, মানে গুডস ট্যাক্স আর সার্ভিস ট্যাক্সকে ক্লাব করে জিএসটি হয়। আর এখানে একটা বিশাল চেঞ্জ আসে। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে সেলস ট্যাক্স, মানে পরবর্তীকালে ওটার নাম হয় ভ্যাট। ভ্যাট আর সার্ভিস ট্যাক্সটাকে কানেক্ট করে জিএসটি হয়। কিন্তু এটা শুধু একটা নাম আটকে দেয়, মানে দুটো নাম জুড়ে দিলাম, আরেকটা নাম দিয়ে দিলাম, তা হয়নি। এটা মেজর শিফট হয়েছিল। সেই শিফটটা বুঝতে গেলে আমাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা একটু বুঝে নিতে হবে। যে কোনো জিনিসকে আমার মনে হয় বুঝতে গেলে আমাদের জন্য, বাঙালির জন্য সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে খাবার দিয়ে বোঝা। তো খাবারের মাধ্যমে লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইনপুট ট্যাক্স। তো ধরুন একজন বেকার, মানে একজন ব্রেড বানায় বা একজন কেক বানায়। ইনফ্যাক্ট আমি আজকে একটা কেক কিনলাম বলে হঠাৎ করে মাথায় এলো, আমি যদি একটা কেক বানাই তো আমার কি লাগে? বেসিক্যালি ময়দা লাগে, চিনি লাগে। তো আমি যখন ময়দা বা চিনি কিনি, তখন তার ওপর আমি একটা জিএসটি পেমেন্ট করি। ধরুন 10 টাকা পেমেন্ট করলাম। এবার এই ময়দা চিনি দিয়ে আমি একটা কেক বানালাম। কেক বানিয়ে আমি যখন কেকটা বিক্রি করলাম, ধরুন আমি সেখান থেকে 18 টাকা জিএসটি রিকাভার করলাম। মানে কেনার সময় আমি দিচ্ছি, আর কালেকশন যখন বিক্রি করছি তখন ওই 18 টাকাটা আমার কাছে আসছে, যেটা আমাকে সরকারকে পেমেন্ট করে ফেলতে হবে। এবার আগে নিয়ম ছিল যে 10 টাকা আমি দিয়েছি, ঠিক আছে, ওটা ভুলে যাও, 18 টাকা যেটা আমি কালেক্ট করলাম ওটাও আমার সরকারকে দিয়ে দিতে হবে। তাহলে কি হলো? ট্যাক্সের উপর ট্যাক্স লেগে যেত। কিন্তু এখন যেটা সরকার বলেছেন পোস্ট জিএসটি, মানে 2017 পরে, যে এই 18 টাকা আমি যে কালেক্ট করলাম তার মধ্যে থেকে আমি 10 টাকা বিয়োগ করে নিই। মানে আগে যে 10 টাকা আমি পেমেন্ট করেছি কেনার সময়, চিনি আর ময়দা কেনার সময়, সেটা আমি বিয়োগ করে শুধু 8 টাকা আমি সরকারকে বাকিটা পেমেন্ট করব। তার মানে ট্যাক্সের উপর ট্যাক্স হচ্ছে না, এবং তার ইম্প্যাক্টে জিনিসটার দাম কমে যাচ্ছে। তার কারণ এক্সট্রা ওই লেভিটা আমার দিতে হচ্ছে না। এবং এটাও দেখুন যে আলটিমেটলি টাকার পেয়েবল, মানে ফাইনালি কে পেমেন্ট করছেন এই পুরো 18 টাকাটা, যার মধ্যে 10 টাকা আগে পেমেন্ট করেছি, 8 টাকা পরে পেমেন্ট করলাম, না যিনি কনজিউম করছেন, যিনি কেকটা কিনে ফাইনালি খেয়ে ফেলছেন, তিনি। যে কোনো জিনিসকেই যখনই আমরা ইন্টারপ্রেট করি বা অ্যানালিসিস করি, আমরা অ্যাকচুয়ালি এটা কেস স্টাডির মাধ্যমে করি। তো এখানেও লেটস টেক আ কেস স্টাডি অফ হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। কেন হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম? অবভিয়াসলি এমন একটা কস্ট যেটা প্রত্যেক বছর আমরা ইনকার করি। টেলিভিশন আমরা প্রত্যেক বছর কিনি না, গাড়ি আমরা প্রত্যেক বছর বদলাতে পারি না, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা প্রত্যেক বছর দেই। তাই তার উপর যখন জিএসটি 18% থেকে 0% করে দেওয়া হলো, দ্যাট ইজ গোইং টু অ্যাফেক্ট আস। এবার অ্যানাউন্সমেন্টটা যখন হলো যে 18% থেকে 0% হয়ে গেছে, আমরা সবাই খুব উচ্ছ্বসিত হয়ে উঠলাম, মিডিয়া লাফাতে লাগলো, আরে নেক্সট ইয়ারে প্রিমিয়াম তো 18% কমে গেল। 6 ঘন্টা বাদে এই পুরোটাই বদলে গেল। হঠাৎ করে সবাই বলল, না এটা তো কমেনি, এটা তো বেড়ে গেছে। তাহলে কোন দিকটা ঠিক? এবার আমরা দেখুন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কী করে আমাদের হেল্প করে। ঘটনাটা কি হয়েছে, যখন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আমার থেকে প্রিমিয়াম নেয় এবং 18% কালেক্ট করে, সেই 18% দিয়ে ওর যে কস্ট, মানে ওর কস্টের মধ্যে গিয়ে থাকতে পারে, ধরুন ও একটা বাড়িতে ভাড়া আছে, তার ভাড়া, তার উপর জিএসটি আছে, ওর মার্কেটিং এক্সপেন্সেস আছে, তার উপর জিএসটি আছে, এই কস্টগুলোকে অ্যাডজাস্ট করে। আমি যদি আবার লজিক্যালি ভাবি, তার মানে ও আমার থেকে 18 টাকা কালেক্ট করে,
ওর যে 10 টাকা যেটা ও জিএসটি পেমেন্ট করেছে সেটাকেও মাইনাস করে দেয়, তাহলে 8 টাকা ওর বাঁচতো, তাই না? এখন কি হবে, আমি আর 18 টাকা দেব না, ঠিক, কিন্তু ওর কস্টটা 10 টাকা তো বেড়েই যাচ্ছে, ওটা তো আছেই। তার মানে মোটমাট লাভ হলো কত, 8 টাকা, যেটা আমাকে দিতে হচ্ছে না। তার মানে বাঁচলো তো কিছু টাকা। এই 8 টাকাটা কি ও আমাকে পুরো পাস করে দেবে? এটাও একটা মজার ইন্টারপ্রিটেশন আছে। অ্যান্টি প্রফিটিয়ারিং বলে একটা আইন আছে। সে আইন বলছে গভর্নমেন্ট যদি জিএসটি ইম্প্যাক্ট চেঞ্জ করে এবং তাতে যদি কোম্পানি, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে হেলথ ইন্স্যুরেন্স এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে এক্সট্রা প্রফিট দেখে, এখানে 8 টাকাও দেখবে, সেইটা ম্যান্ডেটরিলি আমাদের পাস করে দেবে। তার মানে মোদ্দা কথা দাঁড়ালো কি, 18% কমে যাবে না, মানে আমার প্রিমিয়াম নেক্সট ইয়ারে 18% কমে যাবে না, আমি জিএসটি দেব না, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের কস্টটা একটু বেড়ে যাবে। এবার রাফলি আমরা যেটা হিসেব টিসেব করে দেখেছি যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওদের প্রায় 30%, মানে 100 টাকা 30 টাকা ছিল ওদের কস্ট, তো আমাদের প্রায় 70%, মানে 18 টাকার প্রায় 70% বেনিফিট আমাদের কাছে চলে আসবে। সো উইচ মিনস যে না পুরো কমে যাবে না কিন্তু বাড়বেও না, আমাদের বেনিফিট তো ডেফিনেটলি বেশ কিছুটা হবে। আর এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, যদি আমরা যদি কোনো মেডিকেল হসপিটালে যাই, ওখানে দেখবেন যে কোনো জিএসটি নেই, তাই তো, কিন্তু সিরিঞ্জে জিএসটি ছিল, কনজিউমেবলে জিএসটি ছিল, ওই জিএসটিটা ছিল, তার মানে ওটা বিল্ড ইন করে ওটা আমার কাছ থেকে নিত, আমি আবার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ওটা নিতাম, তার মানে জিএসটি ছিল ওইখানে ইম্প্যাক্টে। গভর্নমেন্ট সেইগুলো উড়িয়ে দিয়েছে, মানে বটম, মানে ডাউন দ্য লাইন পুরো সাপ্লাই চেনে এগুলো উড়ে গেছে, অর্থাৎ হেলথের ব্যাপারে কস্টটা কিছুটা কমবে, উইচ উইল হেল্প হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইন টার্মস অফ আলটিমেট প্রফিট, যেটা আলটিমেটলি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের থ্রু দিয়ে আমাদের কাছে ফিরে আসবে। সো ইয়েস, বেনিফিট আছে, বেনিফিট হয়েছে, বাট পুরো হয়নি, 18%ই হয়নি, কিন্তু বেশ কিছুটা পার্সেন্টেজ আমাদের কাছে ফিরে আসবে। তো ফাইন্যান্স এমন একটা জিনিস, বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেটা যখন আমি স্টাডি করব, সেটা ফার্স্ট অফ অল আমাকে না চারিদিকটা দেখে, প্রপার পুরো জিনিসটা দেখে স্টাডি করতে হবে, এবং এখানে নয়েজ নয়, ইমোশন নয়, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ম্যাটার করে। আর মানি সূত্রাতে আমরা না সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সই আপনাদের সামনে প্রেজেন্ট করি, আর অবভিয়াসলি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থেকেই আমরা বোঝার চেষ্টা করি আসলে কি ঘটছে এবং আমাদের ডিসিশন কি হওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং। স্টে ওয়েল, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।